প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তৌফিক আরমান নূর। আজকে আবারও আসলাম নতুন একটি লেসন নিয়ে, নতুন একটু পড়া নিয়ে। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমা ইলেকট্রিক্যাল সার্কিট 1 বই এবং ভোকেশনাল 11 শাখার স্পেশালাইজেশন অফ ইলেকট্রিক্যাল বইটি আছে। সেই বইটির যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো রেজোন্যান্স। হবে মূল আলোচনা, সেটা হলো সিরিজ রেজোন্যান্স। তো আমরা জানি রেজোন্যান্স হলো সার্কিটের এক প্রকার ফ্রিকোয়েন্সির মান, বা রেজোন্যান্স হলো সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের একটি নির্দিষ্ট মান। আমি আবারও বলছি, রেজোন্যান্স হলো কি, একটি এসি সার্কিটের একটি ফ্রিকোয়েন্সির নির্দিষ্ট মান বা অনির্দিষ্ট যে কোনো প্রকার হতে পারে, এবং একটি সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান তখনই যেটা হবে সে কোনো অবস্থাতে গেলে রেজোন্যান্স সংঘটিত হয়। আজকে আমরা সেই বিষয়ে জানতে পারবো। তো তার আগে আমরা দেখি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কাকে বলে। যে মানের ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স সংঘটিত হয় তাকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যে সংঘটিত হবে রেজোন্যান্সের, এটা কোনো নির্দিষ্ট মান নেই। যে কোনো মানের যে কোনো ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স হঠাৎ করে রূপ নিতে পারে। তবে এটা একটা কন্ট্রাস্ট, এখানে সুন্দর একটি মিল থাকতে হবে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা এমন মানের গিয়ে ঠেকবে যে সময়টাতে এক্সএল এবং এক্সি অথবা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ওই সার্কিটের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান যদি সমান হয়, এই সমান হওয়ার সময় রেজোন্যান্স সংঘটিত হবে। এবং এক্সএল এবং এক্সি সমান হওয়ার সময় যে মানের ফ্রিকোয়েন্সি সার্কিটে প্রবাহিত হবে ঠিক সেই মানের ফ্রিকোয়েন্সিকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলা হয়। এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এক্সএল এবং এক্সির উপর নির্ভরশীল, এবং এক্সএল এবং এক্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল, মানে একে অপরের উপর নির্ভরশীল। তার মানে আমরা বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সির মান উঠতে 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 বা নামতে 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 যখন হঠাৎ করে এক্সএল এবং এক্সি সমান হয়ে যাবে তখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সংঘটিত হবে। অথবা এক্সএল এবং এক্সি সরাসরি সমান করে দিলেও আমরা প্যারামিটার পরিবর্তন করে দিলে, যেমন একই মানের ইন্ডাক্টর এবং একই মানের ক্যাপাসিটর, অথবা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং একই মানের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমরা যদি ব্যবহার করি, তখন সার্কিটে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি প্রবাহিত হবে থাকবে, সেই পরিমাণ ফ্রিকোয়েন্সিকে কিন্তু আমরা বলতে পারতেছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো আমরা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সংজ্ঞা জানলাম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কখন সংঘটিত হয়, কিভাবে সংঘটিত হয় সেটা জানলাম। এখন আমরা বের করব হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এর একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, যে সূত্র দিয়ে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এর মানটা কিন্তু বের করতে পারবো। তো আমরা জানি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে দুইটি প্রতীক দ্বারা ব্যবহার করা হয়, একটা হলো FR অথবা F0। এই দুইটা দিয়ে কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে চিহ্নিত করা হয়। তো ফ্রিকোয়েন্সির একক হলো হার্টজ। এখানে এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এককও কিন্তু হার্টজ। অতএব এখানে এককের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ফ্রিকোয়েন্সির মানটা কম বেশি হবে। আমাদের রেগুলার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। রেগুলার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই ফ্রিকোয়েন্সির মান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানের সঙ্গে কোনো মিল থাকবে না, কারণ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান যে কোনো দিকে যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করব। আমরা জানি কোনো সার্কিটে যদি এরকম করে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে, তাহলে সেটা হয় এল এবং এটা হলো সি। এই মানটাকে যখন আমরা ইন্ডাক্টর থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সে পরিবর্তন করব তার নাম হলো এক্সএল। এটাকে যখন আমি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সে পরিবর্তন করব তার নাম হলো তখন এক্সি। তো এই এক্সি এবং এক্সএল বের করার কিন্তু একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। সেই সূত্র কি? আমরা জানি যে এক্সএল এর মানটা আমি সরাসরি নিচে লিখলে কি হবে, যে 2 পাই এফ, দুটা বড় করে লিখি, যে 2 পাই এফ এল, আর যেহেতু মাঝখানে সমান সমান আছে, আর এই সূত্রটা হলো 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি। এই দুটো হলো সূত্র। এটা হলো এক্সএল এর সূত্র আর এটা হলো এক্সসি এর সূত্র। এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানটা বের করতে পারবো। বা এখানে দেখুন, এটা নিচে আছে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। এটা গুণ হলে কি হবে, 2 দুগুণা 4, এখানে তখন থাকতেছে পাই স্কোয়ার এফ স্কোয়ার এলসি, এদিকে থাকতেছে 1। আমার এখন দরকার ফ্রিকোয়েন্সি, তাই আমি ফ্রিকোয়েন্সিকে বাম পাশে রাখবো। ফ্রিকোয়েন্সিকে বাম পাশে রাখলে ওই পাশে চলে যাবে 1 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এল সি, আমরা নিয়ে গেলাম। এখন এই যে জিনিসটা লিখলাম, এখন সরি এফ এর উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে অতএব বা এফ সমান সমান এই যে রুট ওভার 1 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এলসি। তাহলে অতএব 1 এর সঙ্গে রুট গেলে 1ই হয়, তাহলে 1 ডিভাইডেড বাই, তাহলে স্কোয়ারটা আমরা যদি নিচে দিয়ে দিই তাহলে 4 পাই স্কোয়ার এলসি। এখন যেটা চূড়ান্ত সূত্রে আমরা চলে আসব, এই চূড়ান্ত সূত্রটি হলো যে এফ সমান সমান
1, এখানে আছে একটা জিনিস রুট স্কয়ার, 4 এর বর্গমূল হলো এখানে 4 এর বর্গমূল হলো 2, তাহলে এখানে স্কয়ার রুট কেটে যাবে, তাহলে পুরো থাকবে শুধু পাই, আর এই যে এল এবং সি এর উপর রুট ওভার থাকবে। এই সূত্রটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্র। যখন আমরা এইখানে এসে উপনীত হব তখন আমরা লিখতে পারি এফ আর অথবা এফ জিরো। এটা হলো আমার একটি সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্র। এখন যদি আমরা একটি সার্কিটের সিরিজ রেজোন্যান্স বিবেচনা করি, যে একটি সিরিজ সার্কিট, অতএব যে এখানে আর, তারপরে ইন্ডাক্টর এবং একটি হলো ক্যাপাসিটর আর এল সি। আমাদের আর এল সি এর সাথে এর সাথে কিন্তু রেজোন্যান্সের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো এক্স এল এবং এক্স সি, এটা হলো সম্পর্ক। তা আমরা জানি কোন সার্কিটের এসি সার্কিটের মোট বাধাকে কি বলা হয়? ইম্পিডেন্স বলা হয়, ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্সের সূত্র আমরা জানি কি? ইম্পিডেন্সের সূত্র হলো আর প্লাস জে অফ, দেখো ইম্পিডেন্সের সূত্র হলো আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। তো আমাদের শর্ত কি? এক্স এল এবং এক্স সি সমান হবে। তাহলে এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, এক্স এল এক্স সি সমান ধরলাম, এটার মানও 10 ওহম, এইটার মানও 10 ওহম, তাহলে এখানে অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে, মানে পুরোটা 0। জিরোর সঙ্গে জে গুণ করলে 0, তাহলে অতএব জেড সমান সমান আর প্লাস 0, তাহলে অতএব জেড সমান সমান আর। তাহলে আমরা সিরিজ রেজোন্যান্স সার্কিটের মোট বাধা রেজিস্ট্যান্স যা হবে আরই, মানে যে ইম্পিডেন্সও একই হবে, মানে রেজিস্ট্যান্সের বাধাটাই আমরা ইম্পিডেন্স হিসেবে ধরে নিব। তাহলে আমরা এখন 3টি শর্ত দেখব যে সিরিজ রেজোন্যান্স সার্কিটে। আমি যদি 1 নাম্বার দেই, কারেন্ট সর্বোচ্চ হবে। সর্বোচ্চ কারেন্ট কিভাবে প্রবাহিত হবে? এখানে এই সার্কিটের যে আমি কারেন্ট প্রবাহিত করি, তাহলে আমার তো অটোমেটিক্যালি এক্সএল এবং এক্সসি রেজোন্যান্স হয়ে 0 হয়ে গেছে। তার মানে এই সার্কিটে এখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে, কারণ বাধা কমে গেল, অলমোস্ট 2টা বাধা কমে গেছে, সাধারণ সার্কিটের মতো হয়ে গেছে, অলমোস্ট 2টা বাধা হয়ে কমে গেছে। তাহলে সেখানে আমাদের 0 বাধা। তাহলে যদি রেজিস্ট্যান্সের মান একটাই তো বাধা, আগে ছিল 10 করে ছিল, যেটার জন্য বাধা থাকবে সেটা রেজোন্যান্স হওয়ার কারণে 0, এখন শুধু কাজ করবে রেজিস্ট্যান্স। তার মানে কারেন্ট হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে সার্কিটের মধ্য দিয়ে। 2 নম্বর হলো ইম্পিডেন্স হবে সর্বনিম্ন, ইম্পিডেন্স হবে সর্বনিম্ন। এখানে সর্বনিম্ন কি? কারণ আমরা একটু আগে জানলাম জেড সমান সমান আর, তার মানে জেড সমান সমান আর। ইম্পিডেন্স আগে অন্য কোনো সার্কিট ব্যবহার করলে হতো কি এক্সএল এবং এক্সি যোগ হতো, কিন্তু এখানে রেজোন্যান্স সংঘটিত হওয়ার কারণে এক্সএল এবং এক্সি এর মান অটোমেটিক বাদ পড়ে যাচ্ছে। যেহেতু বাদ পড়ে যাচ্ছে, অতএব জেড সমান সমান আর। আর একটি শর্ত হলো 3 নাম্বার, সেটা হলো পাওয়ার ফ্যাক্টর একক অথবা ইউনিটি। অতএব পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, পাওয়ার ফ্যাক্টরের মান হবে 1, কারণ রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় কি হয়? 1 হয়। এর একটা রেজিস্টিভ সার্কিটে পরিণত হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাসে জানতে পারলাম রেজোন্যান্স সার্কিট কাকে বলে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কাকে বলে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার সূত্র, এবং সার্কিট 2 ধরনের আমরা জানি, সিরিজ এবং প্যারালাল। আমরা আজকে আরএলসি সিরিজ সার্কিটের রেজোন্যান্সের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ সকলকে। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ সকলকে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।